দেখে নেব খেলার সময় শিরোনাম। অস্ট্রেলিয়ায় ইতিহাস সৃষ্টি করা ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংবর্ধনা দিতে চায় ক্রীড়া মন্ত্রণালয়। ভারত বোর্ডের সঙ্গে দূরত্ব ঘোচাতে কাজ করছে সরকার। বাংলাদেশের অংশগ্রহণ না করার কারণে যে টানার সৃষ্টি হয়েছে সেটাকে আমরা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সেটাকে স্বাভাবিক করে নিয়ে আসতে চাই। খেলাধুলার সাথে কখনোই আমরা রাজনৈতিক কোনো সম্পর্ককে জড়াতে চাই না। মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। ম্যাকাই টেস্টের আগে সবাইকে নির্ভর রাখার লক্ষ্য ম্যানেজমেন্টের। কাল ডারউইন ছাড়বেন ক্রিকেটাররা। বাংলাদেশের কাছে হারের পর আইসিসির শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া। স্লো ওভার রেটের জন্য ফাইন হতে পারে $44,000, কাটা যেতে পারে 4 চ্যাম্পিয়নশিপ পয়েন্ট। 64 দলের বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা দেখেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্লদিও ক্যানেজিয়া। 2030 আসরে দেখতে চান মেসিকে। প্রস্তাব পেলে কাজ করবেন বাংলাদেশের ফুটবলে। এবং আসিয়ান কাপ খেলা নিয়ে ফিফার কাছ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত পায়নি বাফুফে, জানালেন তাবিথ আওয়াল। দুই ক্লাবের নিষেধাজ্ঞা জটিলতায় এবার হচ্ছে না চ্যালেঞ্জ কাপ। অস্ট্রেলিয়ায় ইতিহাস সৃষ্টি করা ক্রিকেট দলকে নিয়ে বিশেষ পরিকল্পনা সরকারের। ফিরে আসলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংবর্ধনা দেওয়ার ইচ্ছা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিকে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সরকারের সঙ্গে সৃষ্ট দূরত্ব ঘোচাতে কাজ করছে সরকার। দ্রুতই টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর নিয়ে আপডেট পাওয়া যাবে বলেও জানিয়েছেন মন্ত্রী। এক জয় এক ইতিহাসে বাংলাদেশ ক্রিকেটে জমেছে বহু গল্প। অস্ট্রেলিয়ার মাটিতে অজি বধে উৎসবে ভাসছে টাইগাররা। সারা বিশ্বে আলোচনায় হাসান, তামিম, মিরাজরা। দেশের প্রধানমন্ত্রীও জানিয়েছেন শুভেচ্ছা। জাতীয় ক্রীড়া পরিষদের এক মতবিনিময় সভাতেও উঠে এলো টাইগারদের রেকর্ড জয়ের প্রসঙ্গ। এবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিশেষ সংবর্ধনা পেতে যাচ্ছেন শান্তরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের যে জয়, সেই জয়কে বরণ করে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা রয়েছে। সো এটি বাংলাদেশ টিম ফেরত আসলে ইনশাল্লাহ পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। মুস্তাফিজ ইস্যুতে বয়কট করা টি-20 বিশ্বকাপের রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতের ঢাকায় আসা এখনো ঝুলে আছে কূটনৈতিক সিদ্ধান্তের ওপর। দুই বোর্ড এবং দেশের বৈরিতা কাটিয়ে উঠতে সর্বোচ্চ চেষ্টা করছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। গত বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে বাংলাদেশের অংশগ্রহণ না করার কারণে যে টানার সৃষ্টি হয়েছে সেটাকে আমরা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সেটাকে স্বাভাবিক করে নিয়ে আসতে চাই। কারণ আমরা বিশ্বাস করি যে খেলাধুলা সব কিছুর ঊর্ধ্বে। খেলাধুলার সাথে কখনোই আমরা রাজনৈতিক কোনো সম্পর্ককে জড়াতে চাই না। অন্যদিকে নবনিযুক্ত 27 ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে আমিনুল হক দুদিন ব্যাপী মতবিনিময় সভা করেছেন ফেডারেশন কর্তাদের সঙ্গে। সেই দিনে অ্যাডহক কমিটির কর্তাদের পরিকল্পনা জানার পাশাপাশি মন্ত্রণালয়ের লক্ষ্যের কথাও জানান প্রতিমন্ত্রী। আশ্বাস দেন আরও ক্রীড়াবিদদের ভাতার আওতায় নিয়ে আসার। সবাইকে সমান গুরুত্ব দিয়ে আমরা সবাইকে সমান ক্রীড়া ভাতা প্রদান করছি। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ের ভিতরে আরও 200 জন ক্রীড়াবিদকে আমাদের এই ক্রীড়া ভাতার অন্তর্ভুক্ত করে আমরা ইনশাআল্লাহ এই 500 জনকে আমরা ধারাবাহিকভাবে সরকারের পক্ষ থেকে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমরা ইনশাআল্লাহ এই ভাতাগুলো প্রদান করব এবং ক্রীড়া কার্ডও তাদেরকে প্রদান করা হবে। 27 ফেডারেশনের পর এবার বাকি ফেডারেশনগুলোতেও দ্রুতই অ্যাডহক কমিটি দেওয়া হবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমার যুব ক্রীড়া মন্ত্রণালয় সব সময় আমি আপনাদের পাশে রয়েছি। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়া বধের পরদিন ঘুরে ফিরে সময় কাটালেন বাংলাদেশের ক্রিকেটাররা। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এবং শপিং মলে কেনাকাটাও করেছেন অনেকে। এদিন কোনো প্রকার অনুশীলন, সুইমিং কিংবা জিম সেশন রাখা হয়নি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। ম্যাকাই টেস্টের আগে সবাইকে নির্ভর রাখতেই এই আয়োজন বলে জানিয়েছেন টিম ম্যানেজার নাফিস ইকবাল। আগামীকাল ডারউইন ছাড়বেন টাইগাররা। এরপর শুরু হবে দ্বিতীয় টেস্টের প্রস্তুতি। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন তারেক হাসান শিমুল।
পেছনের এই শান্ত সমুদ্রের মতো অস্ট্রেলিয়াকে একেবারে ঝামা ঘষে শান্ত করে দিয়েছে টিম টাইগার্স। ডারউইন টেস্ট জয়ের পর দিনটা দারুণভাবে ক্রিকেটাররা উদযাপন করেছে। আনুষ্ঠানিক কোনো অনুশীলন ছিল না কোনো ধরনের জিম সেশন কিংবা আদার্স অ্যাক্টিভিটিস। তারা একেবারে নিঃসন্দেহে এই দিনটা আসলে টেস্ট খেলারই কথা ছিল অজিদের বিপক্ষে, এবং এই অজিদেরকে 5 দিনের টেস্ট 4 দিনে হারিয়ে দেওয়ার পর কিন্তু তারা এই সময়টা কাটানোর দারুণ একটা সুযোগ পেয়েছেন, এবং তারা দুপুরবেলা হোটেল থেকে বের হয়েছেন। ক্রিকেটাররা যে যার মতো করে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়েছেন, খাওয়া দাওয়া করেছেন, ছোটোখাটো কেনাকাটাও করেছেন। তাসকিনের কথা বলতে হয়, তাছাড়া তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্তরা আসলে ঘুরে বেরিয়েছেন। তাদের জন্য আসলে আলাদাভাবে যদি বলি যে ডারউইনে যে দারুণ ছন্দটা দেখিয়েছে, এই ছন্দ দেখানোর পর প্রত্যাশার পারদ কিন্তু অনেক বেশি তুঙ্গে। মাকাইতে বাংলাদেশ দল কেমন পারফরমেন্স করবে সেটা নিয়ে অনেক ধরনের কথা হতে পারে, তবে বাংলাদেশ দলের যে অবস্থা কিংবা বাংলাদেশ দল মানসিকভাবে চাঙ্গা থাকতে যে যে কাজগুলো করা দরকার সেগুলো কিন্তু এরই মাঝে করা শুরু করে দিয়েছে। টিম ম্যানেজমেন্ট থেকে যেমনটা আসলে জানানো হয়েছে, তাদেরকে আসলে একবারে ফ্রি রাখা হয়েছে, যেহেতু টেস্ট শুরুর 10 দিন আগে এখানে এসেছে, তারপর 5 দিনের টেস্ট 4 দিনে আসলে অজিদের হারিয়ে দিয়েছে। যে একটা প্রেশারের মধ্যে ছিল, পরিশ্রমের মধ্যে যেতে হয়েছে, তার জন্য একদিন যেহেতু বিশ্রাম পেয়েছে, তাদের নিজেদের মতো সময় কাটানোর এই সময়টা দেয়া হয়েছে। আমরা যখনই খেলতে নামি, যার সাথেই নামি, যে কন্ডিশনে নামি, ইভেন কি আপনি গল্লিতেও যদি খেলেন আপনি কিন্তু জিততেই চাবেন। সো আমরা সবসময় ওই মাইন্ডসেট নিয়ে আসি। সামটাইম ইট ক্লিক, সামটাইম ইট ডাজন্ট, বাট হ্যাঁ, এখন যে অবস্থানে আছি, উই উইল ডেফিনেটলি গেট রেসপেক্ট ফ্রম দ্য অপোনেন্টস। অ্যাট দ্য সেম টাইম আমাদের কনফিডেন্সটাও থাকবে। সো বাট it is also very important that we should stay grounded and follow the process what we have always did. বাংলাদেশ দলকে দেশ থেকে যখন সবাই অভিনন্দন জানাচ্ছে, তখন অস্ট্রেলিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশনও বসে নেই। তারা দারুণ একটি আয়োজন করেছে, টিমকে নিয়ে একটা ডিনারের আয়োজন করা হয়েছে, এবং সেখানে কিন্তু গোটা টিমের ক্রিকেটার, ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ সবাই উপস্থিত হয়েছেন। আজকে আমরা একটা ডিনার করছি আমাদের হাই কমিশনারের সাথে। আমাদের কালকে আসছিলেন উনি, তো আজকে ইনভাইট করেছেন। সো নাথিং মাচ, এতটুকুই। আর দেখলাম যে অনেকজন জিম টিম করলো পার্সোনালি। নেক্সট টেস্টটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। 5 দিনের মাথায় আবার ইনশাল্লাহ টেস্ট খেলতে যাব। ডিফারেন্ট কন্ডিশন, ওইখানে যতটুকু আমি জানি যে উইল বি আ বিট কুলার কন্ডিশন ওইখানে। সো কালকে যাওয়ার পর পরশু দিন বা তার পরের দিন আমরা কন্ডিশনসগুলো দেখবো, পিচেসগুলো দেখবো, এবং কোচেসরা আর ডুইং এ ফ্যান্টাস্টিক জব। তারা দেখে উইল প্ল্যান অ্যাকর্ডিং টু দ্যাট। ডারউইন জয়ের সুখ স্মৃতি নিয়ে মাক্কায় যাচ্ছে টিম টাইগার্স। সেখানেও তাসকিন, হাসান মাহমুদ, তানজিদ তামিম, নাজমুল শান্তরা ত্রাস ছড়াবেন অজিদের বুকে, সেটাই এখন সবার প্রত্যাশা। ডারউইন থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টে হার অস্ট্রেলিয়ার জন্য লজ্জাজনক নয়, বরং এসব কথা বলে বাংলাদেশকে অসম্মান করা হচ্ছে। পারফর্ম করেই ম্যাচ জিতেছে টাইগাররা, এমন মন্তব্য করেছেন সাবেক অজি ওপেনার ওসমান খাজা। এদিকে চারদিক থেকে ধেয়ে যাওয়া চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। একটা হারের কারণে স্কোয়াড ও গেম প্ল্যানে রাতারাতি পরিবর্তনের পক্ষে নন তিনি, তবে প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না ম্যাকডোনাল্ড। বাংলাদেশের কাছে হারের পর প্যাট কামিন্সের দলকে শুলে চড়াচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। প্রতিদ্বন্দ্বীদের পরাজয়ে ঠাট্টা তামাশা ভারত, ইংল্যান্ডের ক্রিকেট মহলে। প্যাট কামিন্সের নেতৃত্ব আর একাধিক ক্রিকেটারের ক্যারিয়ারেরই এপিটাফ লিখে ফেলছেন অনেকে। আর এমন কঠিন সময়ে কামিন্স, স্মিথ, স্টার্কদের পাশে দাঁড়াচ্ছেন সাবেক সতীর্থ উসমান খাজা। সাবেক অজি ওপেনার বাংলাদেশ দলকেও ভাসিয়েছেন প্রশংসায়। অনেকেই বলছেন এটা অস্ট্রেলিয়ার জন্য লজ্জাজনক। মানছি আমরা 1 নম্বর দল, কিন্তু ম্যাচে তো জয় পরাজয় থাকবেই। এগুলো বলে বাংলাদেশকে অশ্রদ্ধা করছেন, তাদের পারফরমেন্সকে খাটো করছেন। শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ সব বিভাগে অস্ট্রেলিয়ার চেয়ে ভালো খেলেছে। তাদের বাহবা দিয়ে এখন সামনের ম্যাচে মনোযোগ দিতে হবে। কিন্তু সামনের ম্যাচে মনোযোগ দিতে পারছে কোথায় টিম অস্ট্রেলিয়া? চারদিক থেকে ধেয়ে যাওয়া সমালোচনার তীরে বিদ্ধ টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষ দল। তবে শিষ্যদের সামনে ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টায় অজি হেড কোচ। পরিবর্তনের কথা বলা সহজ, দল হারলে অনেকেই পরিবর্তনের দাবি তোলেন। এভাবে টেস্ট হারাটা কষ্টের ব্যাপার, কিন্তু এক হারে সব জায়গায় আমূল পরিবর্তন আনতে হবে, ব্যাপারটা মোটেও তেমন নয়। বাংলাদেশ খুব ভালো খেলেছে, ধৈর্য আর শৃঙ্খলা ধরে রেখেছে, সুযোগ কাজে লাগিয়েছে। তবে বাস্তবতাও মাথায় রাখতে হচ্ছে কোচকে। অফ ফর্ম সত্ত্বেও নামের ভারে জায়গা ধরে রেখেছেন একাধিক ক্রিকেটার। 3 বছর ধরে সেঞ্চুরি
সামগ্রীর দেখা পাননি মার্নাস লাবুশেইন, আবার আগের মতো কার্যকর হতে পারছেন না নাথান লায়ন। অনেকের বয়স নিয়েও উঠছে প্রশ্ন। চাপের মুখে কঠিন সিদ্ধান্তের পথে হাঁটতে পারে টিম ম্যানেজমেন্ট। It's always going to be a conversation, the age profile of the team. মার্নার্স দ্বিতীয় ইনিংসে ভালোই খেলছিল, তারপরও 31 রান বড় স্কোর নয়, এটাও দেখতে হবে। বয়স নিয়ে আলোচনা হচ্ছে অনেক, তবে আমি মনে করি তাদের আরো অনেক কিছু দেয়ার আছে। এই পরিস্থিতির মধ্যে কিভাবে আমরা এগিয়ে যাই সেটাই দেখার বিষয়। তবে নির্বাচক সহ সবাইকে আবেগ একপাশে সরিয়ে রেখে সিদ্ধান্ত নিতে হবে। Even internally, our guys sit in that change room at the moment. ডারউইনের হারে আতে ঘা লেগেছে মাইটি অজিদের। ম্যাকাইয়ে যে আরও ক্ষিপ্র হয়ে ফিরবে ক্যাঙ্গারুরা তা বলার অপেক্ষা রাখে না। সিরিজ জয় নিশ্চিত করতে 22 গজে খেলার পাশাপাশি মনস্তাত্ত্বিক অগ্নি পরীক্ষায় পাশ করতে হবে টাইগারদের। মাকসুম আলম খান, সময় সংবাদ। গেল কয়েক বছরে বাংলাদেশের পেস বোলিংয়ে ব্যাপক উন্নতি হয়েছে। হোম ও অ্যাওয়ে কন্ডিশনে নিয়মিত ম্যাচ জেতাচ্ছেন তাসকিন, নাহিদ হাসানরা। দেশি বিদেশি কোচদের তত্ত্বাবধানে ফাস্ট বোলিং পাইপলাইন এখন বেশ শক্তিশালী। টাইগার পেসারদের উন্নতিতে রীতিমতো বিস্মিত সাবেক ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ান কিংবদন্তি জেসন গিলেস্পির মতে সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই বোলিং ডেপথ তৈরি করতে পেরেছে বাংলাদেশ। ডারউইন থেকে তারিক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের সুইং বাউন্সে নাচালেন বাংলাদেশি ফার্স্ট বোলাররা, তাও আবার এলিট ফরম্যাটের টেস্ট ক্রিকেটে। দেশের ক্রিকেট ভক্তদের কাছে এটা তো চোখের শান্তি। অথচ বিশ্ব ক্রিকেটের মোড়ল ভারত, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের মতো দল খেলার সুযোগ পায় কালে ভদ্রে। এবারই তো অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দল টেস্ট খেলল 23 বছর পর, তাও আবার ম্যাচ অখ্যাত ভেন্যুতে। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি অর্জন বাংলাদেশের নেই, এটা ঠিক। তবে একটু গভীরভাবে চিন্তা করলে মোড়লদের অবজ্ঞার সূক্ষ্ম রাজনীতি চোখে পড়বে। ডারউইন টেস্টে টাইগারদের পারফরমেন্স ক্রিকেট বিশ্বে বৈষম্য সৃষ্টির মাস্টার প্ল্যানারদের গালে এক চপেটাঘাত হয়েই থাকবে, আর এর কৃতিত্ব নির্দ্বিধায় দিতে হবে পেসারদের। ফার্স্ট বোলিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বাংলাদেশের। দেশ এবং বিদেশেও বেশ কবছর ধরে ধারাবাহিক পারফরমেন্স উপহার দিচ্ছেন পেসাররা। আর এই এগিয়ে যাওয়ার পেছনে দেশি বিদেশি বেশ কিছু কোচের অসামান্য অবদান রয়েছে। মূলত ক্যারিবিয়ান ওটিস গিবসনের সময় থেকে পেসারদের মাঝে টেকনিক উন্নতির চেষ্টা দৃশ্যমান। এরপর সাউথ আফ্রিকান কিংবদন্তি অ্যালেন ডোনাল্ডের অধীনে জাতীয় দল ও পাইপলাইনে একটা বোলিং গ্রুপ তৈরি হয়। আর সবশেষ অস্ট্রেলিয়ান স্পিড গ্রেট শন টেটের ছোঁয়ায় তার আরও ক্ষিপ্র পরিণত হয়ে ওঠে বাংলাদেশি পেসাররা। ডারউইন টেস্ট জয়ের নায়ক হাসান মাহমুদ শুধু এই টেস্ট নয়, গেল কয়েক বছরে স্মরণীয় সব জয় উপহার দিয়েছেন টাইগার পেসাররা। মাউন্ট মঙ্গানুই জয়ের নায়ক ইবাদত হোসেন, সাউথ আফ্রিকায় ওয়ানডে সিরিজ সেরা তাসকিন আহমেদ, আর পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে রীতিমতো ত্রাস ছড়িয়েছেন নাহিদ রানা আর হাসান মাহমুদরা। কুড়িয়েছেন গোটা ক্রিকেট বিশ্বের প্রশংসা। বাংলাদেশের সবাই আমাকে মুগ্ধ করেছে। হাসান তো ভালো করেছেই, তাসকিন এবং এবাদতও খুব ভালো বল করেছে। নাহিদ রানাকে এখানে দেখাটা দারুণ হতো। আশা করি সে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে। বর্তমান বাংলাদেশের পেস ইউনিটের মধ্যে যেটা ভালো দিক তা হলো ডেপথ। তারা কেবল 1 বা 2 জন বোলারের উপর নির্ভর করতে চায় না। এবার অস্ট্রেলিয়া সফরে নাহিদ রানার পেস দেখতে মুখিয়েছিল সবাই, কিন্তু ইনজুরিতে ছিটকে যান 150 কিলোমিটার ম্যান। অনেকেই ধরে নিয়েছিলেন অজিদের সামনে পাত্তাই পাবে না টাইগাররা। নাক উঁচু অস্ট্রেলিয়ানদের অনেকেও তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। তাদের একটা দাঁত ভাঙা জবাবই দিয়েছে বাংলাদেশি পেসাররা। তারিক হাসান শিমুল, সময় সংবাদ, ডারউইন, অস্ট্রেলিয়া। বাংলাদেশের কাছে হারের পর আরও বড় দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টে আইসিসির নিয়ম ভেঙে বড় শাস্তির মুখে অজিরা। অস্ট্রেলিয়ান গণমাধ্যমের দাবি স্লো ওভার রেটের কারণে $44,000 জরিমানা গুনতে হবে প্যাট কামিন্স, ট্রাভিস হেডদের। এছাড়া আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেরও 4 পয়েন্ট কাটা যাবে অজিদের। 9 উইকেটে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, আর অজিদের 149 বছরের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় লজ্জা। প্যাট কামিন্সদের সব জায়গা থেকেই সইতে হচ্ছে সমালোচনা। এরই মাঝে এবার মাথার ওপর আইসিসির নিয়ম ভাঙার অভিযোগ। অস্ট্রেলিয়ার পুরো দলই এখন অপেক্ষায় বড় শাস্তির।
ডারউইন টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার বোলিং করার কথা ছিল 90 ওভার, কিন্তু অজিরা করেছে 86 ওভার, 4 ওভার কম। আর এই 4 ওভারই অস্ট্রেলিয়ার জন্য বড় বিপদের শঙ্কা। আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময় ওভার শেষ করতে না পারলে স্লো ওভার রেটে শাস্তির বিধান আছে, আর সেই হিসাবে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির 5% জরিমানা করা হতে পারে। অর্থাৎ অজিরা মোট 4 ওভার কম করেছে। পুরো দলের ম্যাচ ফির 20% জরিমানা হওয়ার শঙ্কায় অজিরা। একাদশের প্রত্যেক খেলোয়াড়ের $20,000 ম্যাচ ফির মধ্যে জরিমানা গুনতে হবে $4,000 অস্ট্রেলিয়ান ডলার। 11 জনকে গুনতে হবে মোট $44,000 বাংলা টাকায়, যার পরিমাণ প্রায় 39 লাখ টাকা। যদিও এমন দাবি পুরোটাই অস্ট্রেলিয়ান গণমাধ্যমের। তবে শুধু জরিমানায় নয়, অজিদের এই অপরাধের প্রভাব পড়তে পারে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও। 4 ওভার কম করার কারণে নিয়ম অনুযায়ী 4 পয়েন্ট কেটে নেওয়া হতে পারে অস্ট্রেলিয়ার। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে শাস্তির বিষয়ে কোনো ঘোষণা দেয়নি আইসিসি। ডারউইনে ম্যাচ রেফারি হিসেবে ছিলেন ক্যারিবিয়ান রিচি রিচার্ডসন। তার রিপোর্টের পরেই সিদ্ধান্ত নেবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে 84 পয়েন্ট নিয়ে এখন সবার উপরে অস্ট্রেলিয়া। তবে 4 পয়েন্ট কমলেও খুব একটা অসুবিধা হবে না অজিদের, কারণ পয়েন্ট পার্সেন্টেজ কমবে না। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে 66.67 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থান পাকাপোক্ত করেছে বাংলাদেশ। যদিও প্রথম ইনিংসে টাইগাররাও ধীরগতির বোলিং করেছে, তবে 53 ওভারে অজিদের অল আউট করতে পারায় শাস্তি থেকে বেঁচে যাচ্ছে বাংলাদেশ। বিপরীতে শান্তরা পুরো 183 ওভার ব্যাটিং করায় বিপাকে পড়েছে অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার এই পয়েন্ট হারানোর নজির এবারই প্রথম নয়। এর আগে 2020 সালে বক্সিং ডে টেস্টে 4 পয়েন্ট হারিয়েছিল অজিরা, যার কারণে সেই আসরে খেলতে পারেনি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তামিম হোসেন, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস করে টেস্ট জিতলেও পা মাটিতেই রাখছে বাংলাদেশ। প্রথম টেস্ট জয় নিয়ে অতিরিক্ত উদযাপনে নামেতেই শান্তদের পুরো মনোযোগ এখন দ্বিতীয় টেস্টে, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। তবে তিনি মনে করেন সিরিজ হার এড়াতে দ্বিতীয় ম্যাচে আরও শক্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে অস্ট্রেলিয়া। যে কোনো দলের এগেনস্টে যে কোনো জায়গায় যে কোনো কন্ডিশনে আমরা খুবই শক্তিশালী একটি প্রতিপক্ষ। শাহরিয়ার নাফিসের এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করার মানুষ এখন খুব একটা থাকার কথা নয়। গত কয়েক বছরে সাদা পোশাকে টাইগারদের উন্নতি কিংবা মাত্র 3.5 দিনেই ডারউইনে লেখা ইতিহাস সবকিছুই যেন কঠোর পরিশ্রম আর কঠিন পরিকল্পনার প্রতিফলন। তবে ইতিহাস গড়েই থেমে থাকার সুযোগ নেই। উদযাপন পেছনে ফেলে এখন পরের অ্যাসাইনমেন্টেই পূর্ণ মনোযোগ শান্তদের। ডারউইনে দাপট ছিল কেবল শান্ত বাহিনীর। অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর টেস্ট খেলতে নেমেই পেয়েছে অবিস্মরণীয় জয়, যে কীর্তি এখনও এশিয়ার পরাশক্তি শ্রীলঙ্কার কাছেও অধরা। স্বাভাবিকভাবেই এমন জয়ে উচ্ছ্বসিত তামিম মুশফিকরাও, তবে আনন্দের মাঝেও দলের চোখ আরও বড় অর্জনে, এমনটাই জানিয়েছেন শাহরিয়ার নাফিস। তাদের সাথে যতটুকু কথা হয়েছে তারা ডেফিনেটলি সেলিব্রেট করেছে, বাট তাদের কথা শুনে মনে হয়েছে তারা খুবই গ্রাউন্ডেড। তারা পরবর্তী ম্যাচের জন্য অবশ্যই উপভোগ করেছে, বাট পরবর্তী ম্যাচের জন্য খুবই ফোকাসড আছে। তাদের কণ্ঠস্বরে অনেক খুশি প্রকাশিত হয়েছে। তবে থাকে না যে একটা ম্যাচ জিতলাম সব শেষ হয়ে গেলো, এরকম সিচুয়েশনে নাই। দে আর ভেরি প্রফেশনাল। বাংলাদেশের সামনে হাতছানি দিচ্ছে আরও বড় এক ইতিহাসের। অস্ট্রেলিয়া ঘরের মাঠে 2 ম্যাচের কোনো টেস্ট সিরিজেই এখনো পর্যন্ত হারেনি। এবার সেই রেকর্ড ভাঙার সুযোগ আছে টাইগারদের। নতুন ভ্যানু ম্যাকাইয়ে এই অসম্ভবকে সম্ভব করতে পারবেন কি শান্তরা? তবে অস্ট্রেলিয়া বলেই কাজটা মোটেও সহজ নয়। অস্ট্রেলিয়া এখনো টেস্টের 1 নম্বর র্যাঙ্কিংয়ের দল এবং টেস্ট ইতিহাসের অন্যতম সফল দলের একটি। তারা অবশ্যই সেকেন্ড ম্যাচে খুব শক্তভাবে কামব্যাক করার চেষ্টা করবে। আর তারা যেহেতু তাদের হোম কন্ডিশনে খেলছে, ডেফিনেটলি তারা আরও অনেক বেশি উজ্জীবিত হবে। ঐতিহাসিক ডারউইন জয়ে বাংলাদেশের সামনে খুলে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সম্ভাবনার দরজাও। 5 ম্যাচে 3 জয়, 1 হার ও 1 ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট পার্সেন্টেজ এখন 66.67%। বর্তমান অবস্থান টেবিলের চতুর্থ স্থানে। তবে সামনে অপেক্ষা করছে কঠিন পথ, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মতো দল। তাই ফাইনালের হিসাব না কষে ম্যাচ বাই ম্যাচ আগানোর পক্ষেই শাহরিয়ার নাফিস। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। উদ্বোধন হলো মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নতুন লাউঞ্জ টাইগার স্টেইন, যেখানে বসে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা ম্যাচ উপভোগ করতে পারবেন। সোমবার বিকেলে ফিতা কেটে নতুন লাউঞ্জের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু। এ সময় বিসিবি সভাপতি তামিম ইকবাল সহ নারী ও পুরুষ দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন বোর্ড পরিচালকরাও। নতুন এই লাউঞ্জে একসঙ্গে প্রায় 350 জনের বসার ব্যবস্থা করা হয়েছে।
ম্যাচের দিন কিংবা অন্য যে কোনো সময় ক্রিকেটাররা এখানে খেলা দেখতে কিংবা সময় কাটাতে পারবেন। মূলত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের বিখ্যাত ব্যালকনি থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে এই লাউঞ্জ। বাংলাদেশের ভালোবাসায় মুগ্ধ আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া বিশ্বকাপে লাল সবুজের খেলার সম্ভাবনা দেখেন আলবিসেলেস্তেদের হয়ে 3টি বিশ্বকাপ খেলা এই তারকা। সময় সংবাদে ক্যানিজিয়া আরও জানান, 64 দলের বিশ্বকাপ হলে বাছাই পর্বের বাধা পাড়ি দিয়ে মূল পর্বে জায়গা করে নিতে পারবে বাংলাদেশ। ভবিষ্যতে বাফুফের কাছ থেকে প্রস্তাব পেলে দেশের ফুটবলের উন্নয়নে কাজ করার ইচ্ছা আছে তার। 2030 বিশ্বকাপে লিওনেল মেসির খেলার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ক্যানিজিয়া। বৃষ্টি স্নাত বিকেলে ফর্টিস ডাউনটাউন রিসোর্টে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার সতীর্থ ক্লদিও ক্যানিজিয়া বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকদের হৃদয় উজাড় করা ভালোবাসার উত্তাপ টের পেয়েছেন। লাল সবুজের ভালোবাসা তাকে টেনে এনেছে বুয়েনোস এইরেস থেকে প্রায় 17,000 কিলোমিটার দূরের ঢাকায়। ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল উপলক্ষে তরুণদের ফুটবলে উজ্জীবিত করতে ছুটে এসেছেন আর্জেন্টিনার হয়ে 3টে বিশ্বকাপে খেলা এই ফরওয়ার্ড। বাংলাদেশে পা রেখে এখানকার মানুষের ভালোবাসায় মুগ্ধ তিনি। বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনাও দেখেন বলে জানান ক্যানিজিয়া। এই বিশ্বকাপে 48টি দেশ খেলেছে। 64 দলের অংশগ্রহণে আগামী বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে ফিফা। বাংলাদেশ গত কয়েক বছরে ফুটবলে অনেক উন্নতি করেছে। বিশ্বকাপের বাছাই পর্ব পাড়ি দেয়া কঠিন, তবে আমি মনে করি দল বাড়লে বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে খেলা সম্ভব। সেজন্য সরকারের সহযোগিতা, ভালো মানের কোচ ও প্রতিভাবান তরুণদের নিয়ে বিশ্বকাপের জন্য দল গঠন করতে হবে। টেকনিক্যাল দক্ষতার পাশাপাশি শক্তিশালী দলের বিপক্ষে খেলার মানসিকতা তৈরি করতে হবে। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসির আগামী বিশ্বকাপে খেলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ক্যানিজিয়া। আমি মনে করি কঠিন হলেও 2030 বিশ্বকাপে খেলবে মেসি, কারণ মেসির মতো ফুটবলার চাইলে 41, 42 কিংবা 43 বছর বয়স পর্যন্ত খেলতে পারেন। সে ফুটবলের একজন জাদুকর, তবে বিষয়টা পুরোপুরি নির্ভর করছে তার ইচ্ছা ও মানসিক প্রস্তুতির ওপর। ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের উন্নতিতে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। এখন পর্যন্ত আমার কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। যদি আসে অবশ্যই ভেবে দেখব। ফুটবলের নতুন চ্যালেঞ্জ নেয়ার সুযোগ সবসময়ই থাকে, তাই ভবিষ্যতে যদি সত্যিই আমাকে প্রস্তাব দেয়া হয় তা আমি বিবেচনা করব। বিশ্বকাপে যোগ্য দল হিসেবেই স্পেন জিতেছে বলে মনে করেন ক্যানিজিয়া। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক সুখকর হলো না রাজশাহী স্টার্সের। ভারতের ইস্ট বেঙ্গলের কাছে 4-0 গোলে হেরেছে বাংলাদেশের নারী লীগ চ্যাম্পিয়নরা। কলকাতার ক্লাবটির বিপক্ষে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ, এমন শঙ্কার কথা দেশ ছাড়ার আগেই জানিয়েছিলেন রাজশাহীর কোচ ও অধিনায়ক। মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে হয়েছেও তাই। বল দখলে গোলাম রব্বানী ছোটন শিষ্যরা আধিপত্য দেখালেও গোলের বেলায় ছিলেন শূন্য। রাজশাহীর জালে ইস্টবেঙ্গল প্রথম গোল করে 9 মিনিটে, স্কোর করেন দলটির ঘানায়ান ফরওয়ার্ড অলিভিয়া। 26 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আস্তাম ওরাও। 38 মিনিটে দলের হয়ে তৃতীয় আর নিজের দ্বিতীয় গোল করেন অলিভিয়া। প্রথমার্ধে 3-0 গোলে পিছিয়ে পড়েও বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করেছে রাজশাহী স্টার্স, তবে কাজের কাজ হয়নি, উল্টো হজম করেছে আরও এক গোল। 20 আগস্ট মালয়েশিয়ার সাবাহ এফসির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশের নারী লীগ চ্যাম্পিয়নরা। আবারও স্বাগত খেলার সময়। নতুন মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেল পিএসজি। ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনালে লেন্সের কাছে হেরে শিরোপা হাতছাড়া হলো প্যারিস জার্মেইয়ের। 10 জনের লেন্সের বিপক্ষে 1-0 ব্যবধানে হেরেছে প্যারিসিয়ানরা। চ্যাম্পিয়ন্স লিগ ও সুপার কাপের টানা 2 শিরোপা ঘরে। চ্যাম্পিয়নদের জন্য রাতটা হওয়ার কথা ছিল উৎসবের, কিন্তু সেই রাতই হয়ে গেল দুঃস্বপ্নের। 10 জনের লেন্সের কাছেও ব্যর্থ। ফরাসি সুপার কাপের ট্রফি হাতছাড়া জায়ান্ট পিএসজির। স্তাদে বুলেটে দেলসিসে শুরুটা ছিল পিএসজির দাপটেই। একের পর এক আক্রমণ, শুরু থেকেই চাপে লেন্সের রক্ষণ। 8 মিনিটে সুযোগ তৈরি হয়, কিন্তু কাভারেজকেলিয়ার জোরালো শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। এরপরও হয়েছে একাধিক আক্রমণ, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি প্যারিসিয়ানরা। আর ঠিক তখনই ম্যাচের চিত্র পাল্টে যায় 32 মিনিটে লেন্সের আক্রমণ। ফ্লোরিয়ান থাউবিনের দারুণ এক গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
পিএসজির জন্য ধাক্কাটা আরো বড় হয় ম্যাচের 7 মিনিট পর। মিডফিল্ডে দেশজি দুয়ের ওপর ভয়ঙ্কর ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন লেন্সের ক্লিয়ান আন্তোনিও। 10 জনের লেন্স। তখন মনে হচ্ছিল ম্যাচে ফেরাটা শুধু সময়ের ব্যাপার পিএসজির জন্য, কিন্তু দ্বিতীয়ার্ধে যেন অন্য গল্প। একদিকে ওসমান দেমবেলে, নুনো মেন্দিস, বিতিনিয়া একের পর এক মাঠে নামেন পিএসজি তারকারা, চালায় আক্রমণের পর আক্রমণ। কিন্তু গোলরক্ষক রবিন রিয়াসের দুর্দান্ত প্রতিরোধে বারবার হতাশ প্যারিস। 55 মিনিটে বিতিনিয়ার সামনে দারুণ সুযোগ, কিন্তু দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর নুনো মেন্দিস ও দেমবেলের প্রচেষ্টাও আটকে দেন রসার। 76 মিনিটে অবশেষে গোলের দেখা পেয়েছিল পিএসজি। দেশজি দুয়ের পাস থেকে ফাবিয়ান রুইজ বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। শেষ দিকে সমতায় ফিরতে মরিয়া পিএসজি, কিন্তু পরিস্থিতি আরো কঠিন হয়ে যায়। 87 মিনিটে লাল কার্ড দেখেন নুনো মেন্দিসও। লেন্স পিএসজি দুদলই 10 জনে পরিণত হয়, তবুও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায় প্যারিসের দলটি। আশরাফ হাকিমের শট, দুয়ের আক্রমণ কিছুতেই কাজ হয়নি। শেষ বাঁশি বাজতে উল্লাস লেন্সের, হতাশ পিএসজি। ইউরোপের সেরা হওয়ার কয়েকদিন পরই ফরাসি সুপার কাপে বড় অঘটনের শিকার পিএসজি। চ্যাম্পিয়নদের আটকে দিয়ে নতুন মৌসুমের শুরুতেই বড় বার্তা দিল লেন্স। তামিম হোসেন, সময় সংবাদ। ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমাচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। 65 মিলিয়ন পাউন্ড বা প্রায় 1010 কোটি টাকার চুক্তিতে দুই ক্লাব নীতিগতভাবে সম্মত হয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি। কাতালান ক্লাবটির সঙ্গে 4 বছরের চুক্তি সই করতে যাচ্ছেন 30 বছর বয়সী এই গোল্ডেন বল জয়ী তারকা। অবশেষে স্থির হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদলের বাজার। ছোটখাটো বেশ কয়েকটা ট্রান্সফার হলেও সবার নজর আটকে ছিল সিটি টু বার্সেলোনায়। বিবিসির খবর, স্বস্তি ফিরছে সেখানে, দলবদলে রাজি হয়েছে দুই ক্লাব। যে কোনো অধ্যায়েরই একটা শেষ থাকে, কিন্তু এতিহাদ স্টেডিয়ামে রদ্রি যে ট্রফি আর অর্জনের অধ্যায়ে লিখে যাচ্ছেন তা ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসে লেখা থাকবে রূপকথার মতো। 2019 সালে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ক্লাব রেকর্ড ফিতে ম্যান সিটিতে এসেছিলেন তিনি। 7 বছরের সেই সম্পর্ক এবার চূড়ান্তভাবে চুকিয়ে ফেলার পালা। ম্যানচেস্টার সিটির আকাশী নীল পোশাক ছেড়ে রদ্রি যোগ দেবেন বার্সেলোনার নীল বেগুনি তাঁবুতে। দলবদলের এই খবর অবশ্য হুট করে আসেনি। ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির শেষ বছরে পা রাখা রদ্রিকে ভেড়াতে প্রথমে 38.5 মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। সিটির প্রত্যাখ্যানের লড়াইয়ে দৌড় শুরু করেছিল রিয়াল মাদ্রিদ, তবে জল ঘোলা হতে দেয়নি বার্সেলোনা। অফারের অঙ্ক বাড়িয়ে 65 মিলিয়নে ঠেকিয়েই বাজিমাত করল কাতালোনিয়ানরা। গেল মৌসুমটা রদ্রির জন্য মসৃণ ছিল না। হাঁটু আর হ্যামস্ট্রিং এর চোটে মাঠের বাইরে কাটাতে হয়েছে দীর্ঘ সময়। কিন্তু চ্যাম্পিয়নদের ফর্মটা যতই ওঠানামা করুক, ক্লাস তো পার্মানেন্ট। ফিরে এসে বিশ্বকাপে স্পেনকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন শিরোপা, নিজে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ইনজুরি তার ধমনীতে লুকিয়ে থাকা জয়ের ক্ষুধা কমাতে পারেনি, বিশ্বমঞ্চে তা প্রমাণ করেছেন ব্যালন ডিওর জয়ী। ম্যানচেস্টার সিটির জার্সিতে 298টা ম্যাচে মাঠে নেমেছেন রদ্রি, জিতেছেন 4টা প্রিমিয়ার লিগ, 2টো FA কাপ, 3টা লিগ কাপ আর ক্লাবের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ। সিটির মাঝমাঠের সেই প্রাণভোমরা এবার ন্যু ক্যাম্পে নতুন গল্প লেখার অপেক্ষায়। 4 বছরের নতুন চুক্তিতে ন্যু ক্যাম্পে আসছেন নতুন সেনাপতি। স্প্যানিশ ফুটবলের রাজত্ব ফেরাতে রদ্রির মাস্টারমাইন্ডে ভরসা রাখছে বার্সেলোনা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে সুসংবাদ পাকিস্তান দলে। প্র্যাকটিস ম্যাচে চোট পেলেও ফুল রিদমে অনুশীলন শুরু করেছেন বাবর আজম। ইতিবাচক খবর এসেছে শান মাসুদের খেলার বিষয়েও। ইংল্যান্ডে খেলা 3 দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে পাওয়া জয় বাড়িয়েছে দলের আত্মবিশ্বাস। সেই ধারাবাহিকতা রেখে ইংল্যান্ডের মাটিতে 30 বছর পর সিরিজ জয়ের আশা প্রকাশ করেছেন মোহাম্মদ আব্বাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ড্র করলেও শেষ ম্যাচে বড় ব্যবধানে জয়ের সুখস্মৃতি নিয়ে ইংল্যান্ড পা রাখে পাকিস্তান। বিশেষ করে মেন ইন গ্রিন বোলাররা যে পারফর্ম করেছেন ক্যারিবিয়ায়, তাতে বেশ আশাবাদী টিম ম্যানেজমেন্ট। তবে প্রস্তুতি ম্যাচে পাওয়া বাবর আজমের চোট ও শান মাসুদের ইনজুরি ছিল ভাবনার কারণ। লিডসে প্রথম টেস্ট শুরুর আগে সেখানেও এসেছে স্বস্তির খবর। প্রস্তুতি ম্যাচে পিসিসি একাদশের বিপক্ষে ডান হাতে চোট পান পাকিস্তান অধিনায়ক। এরপর দ্বিতীয় ইনিংসে আর ব্যাট হাতে মাঠে দেখা যায়নি তাকে, এমনকি অনুপস্থিত ছিলেন পরের দিন অনুশীলন সেশনেও। তবে চোট কাটিয়ে আবারও ফিরেছেন বাবর, করেছেন ফুল রিদমে প্র্যাকটিস। এছাড়াও শান মাসুদের ইনজুরি নিয়ে স্বস্তির সংবাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। আমার মনে হচ্ছে সে এখন ভালো আছে। মেডিকেল টিম তার প্রতি নজর রেখেছে। এরই মধ্যে সে আবার ব্যাটিং অনুশীলন শুরু করেছে। তাছাড়া
ফিল্ডিং করতেও খুব একটা সমস্যা হচ্ছে না। প্রথম টেস্টে তাকে পাওয়ার বিষয়ে সবাই আশাবাদী। একই পরিস্থিতি শান মাসুদের ক্ষেত্রেও। সে আজ যথেষ্ট ছন্দ নিয়ে অনুশীলন করেছে। আশা করছি সেও একাদশে থাকবে। ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান সবশেষ টেস্ট সিরিজ জিতেছিল 3 দশক আগে। লম্বা সময় ধরে সেখান থেকে সিরিজ নিয়ে ফেরার আক্ষেপ এবার মেটাতে চায় বাবর আজমরা। সেই পালে হাওয়া দিচ্ছে পিসিসি একাদশের বিপক্ষে পাওয়া বড় জয়। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজে যে পারফর্ম দেখিয়েছে মাইক হেসনের দল, তাতেও বেশ আত্মবিশ্বাসী মেন ইন গ্রিন। দল হিসেবে আমরা বেশ ভালো অবস্থানে আছি। ওয়েস্ট ইন্ডিজের শেষ টেস্টে পাওয়া জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমরা সেখানে আসলেই ভালো খেলেছি। আশা করছি ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ জিততে পারবো। এই কন্ডিশনে পেসাররা সুবিধা পাবে। জয়ের জন্য তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জুনিয়র এবং সিনিয়রের সমন্বয়ে আমরা এখন একটা ভালো দল। জুনিয়র এন্ড সিনিয়র কা কম্বিনেশন হ্যায়, বড় আচ্ছা হ্যায়। বুধবার লিডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান। সিরিজের পরের 2 ম্যাচ যথাক্রমে মাঠে গড়াবে লর্ডস এবং বার্মিংহামে। এসএম ইকবাল, সময় সংবাদ। ইংল্যান্ডের ব্রাম্বল ব্যাংকে সম্প্রতি অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী এক ক্রিকেট ম্যাচ। রয়্যাল সাউদার্ন ইয়ট ক্লাব ও আইসল্যান্ড সেইলিং ক্লাবের এই বার্ষিক আয়োজন হয় সমুদ্রের মাঝে জেগে ওঠা বালুচরে। ভাটার সময় মাঠ তৈরি হলে ভোর 6:45 শুরু হয় ম্যাচ, যা শেষ হয় জোয়ারের পানি ফিরে আসার আগেই। ক্রিকেট মাঠের খেলা, আছে নানাবিধ নিয়ম এবং ওভারের হিসাব। তবে জোয়ারের পানিতে ডুবে যাওয়ার আগেই যেখানে শেষ করতে হয় ম্যাচ, এমন অদ্ভুত নিয়মের ক্রিকেটের দেখা মিলবে শুধু ইংল্যান্ডেই। ব্রাম্বল ব্যাংকের বুকে প্রতি বছর বসে এমনই এক ব্যতিক্রমী আসর। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। চারপাশে শুধু পানি আর বালুর বিস্তীর্ণ প্রান্তর। নৌকায় করে একে একে হাজির খেলোয়াড় আর দর্শক, সঙ্গে ব্যাট, বল, উইকেট সবই। গন্তব্য ইংল্যান্ডের ব্রাম্বল ব্যাংক। আইল অফ ওয়াইট আর সাউদাম্পটন ওয়াটারের মাঝে জেগে ওঠা এই বালুচরেই বসে বার্ষিক ব্রাম্বলস ক্রিকেট ম্যাচ। তবে এখানে ক্রিকেট খেলতে হলে অপেক্ষা করতে হয় প্রকৃতির অনুমতির। ভাটার সময় যখন বালুচর জেগে ওঠে, তখনই তৈরি হয় সাময়িক ক্রিকেট মাঠ। এবারের ম্যাচ শুরু হয় ভোর 6:45। প্রথমে ব্যাট করে আইল্যান্ড সেইলিং ক্লাব, এরপর ব্যাট হাতে নামে রয়্যাল সাউদার্ন ইয়ট ক্লাব। সকালটা অসাধারণ ছিল, রোদ ছিল, হালকা উত্তরের বাতাসও ছিল। সব মিলিয়ে আইল্যান্ড সেইলিং ক্লাবের সঙ্গে 45 মিনিট দারুণ ক্রিকেট খেলার মতো চমৎকার পরিবেশ ছিল। তবে এই ম্যাচে রান কিংবা উইকেটের চেয়েও বড় বিষয় এই অদ্ভুত মাঠ আর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে খেলা। আমি এমন কিছু কখনো দেখিনি। পৃথিবীর আর কোথাও এমন ক্রিকেট ম্যাচ হয় কিনা এটা ভাবলেই অবাক লাগে। ভৌগোলিক অবস্থান, সমুদ্রের তলদেশ, জোয়ার সবকিছুর সঙ্গে নাবিকদের ক্রিকেট খেলার এই আয়োজন সত্যি অবিশ্বাস্য। প্রায় 70 বছরের ইতিহাস এই ম্যাচের। নাবিক ও ইয়ট ডিজাইনার উফা ফক্সের সঙ্গে যার ঐতিহ্য জড়িয়ে আছে। 1984 সালে আবারও 2 ক্লাবের উদ্যোগে ফিরে আসে এই আয়োজন। এখানে ক্রিকেটের নিয়ম মোটামুটি একই থাকলেও ফলাফল নিয়ে থাকে অন্যরকম ঐতিহ্য। 2 ক্লাব পালা করে জয়ের স্বাদ নেয়। তবে এবার জয় রয়্যাল সাউদার্ন ইয়ট ক্লাবের। স্কোরবোর্ডে রয়্যাল সাউদার্ন ইয়ট ক্লাব 102 আর আইল্যান্ড সেইলিং ক্লাব 99। কিন্তু ম্যাচ শেষ করতে এখানে শেষ বলের প্রয়োজন হয় না, শেষ হয় জোয়ারের কারণে। খেলা খুব ভালো হয়েছে, তবে আমার মনে হয় ওয়াইডি ছিল বিজয়ী। তারপরও এতে কিছু যায় আসে না, খেলা চলতে থাকে। আসল কথা হলো এখানে সবকিছুই দেয়া নেয়ার। আর এবার ক্রিকেটেও খুব ভালো হয়েছে, তবে জোয়ার আসছে, তাই আমাদের থামতেই হবে। 36 মিনিটের এই ক্রিকেট ম্যাচ শেষ হয় মাঠ ধীরে ধীরে পানির নিচে হারিয়ে যাওয়ায়। ব্রাম্বল ব্যাংকে ক্রিকেট, যেখানে স্কোরবোর্ডের পাশাপাশি নজর রাখতে হয় জোয়ারের ঘড়িতেও। আর এটাই হয়তো এই খেলাটিকে করে তুলেছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ক্রিকেট আয়োজনগুলোর একটি। নূরে জান্নাত, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অস্ট্রেলিয়ায় ইতিহাস সৃষ্টি করা ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংবর্ধনা দিতে চায় ক্রীড়া মন্ত্রণালয়। ভারত বোর্ডের সঙ্গে দূরত্ব ঘোচাতে কাজ করছে সরকার। বাংলাদেশের অংশগ্রহণ
না করার কারণে যে টানার সৃষ্টি হয়েছে সেটাকে আমরা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সেটাকে স্বাভাবিক করে নিয়ে আসতে চাই। খেলাধুলার সাথে কখনোই আমরা রাজনৈতিক কোনো সম্পর্ককে জড়াতে চাই না। 64 দলের বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা দেখেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্লদিও ক্যানেচিয়া। 2030 আসরে দেখতে চান মেসিকে, প্রস্তাব পেলে কাজ করবেন বাংলাদেশের ফুটবলেও। এবং আসিয়ান কাপ খেলা নিয়ে ফিফার কাছ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত পায়নি বাফুফে, জানালেন তাবিথ আওয়াল। দুই ক্লাবের নিষেধাজ্ঞা জটিলতায় এবার হচ্ছে না চ্যালেঞ্জ কাপ। এই ছিল খেলার সময়।